মেটা অ্যাডস মার্কেটিং ক্লায়েন্ট হান্ট প্রসেস বা ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে নিশ সিলেকশন অ্যান্ড অফার ক্রিয়েশন ব্যাপারটা। তো আপনি কিভাবে একটা পারফেক্টলি নিশ সিলেক্ট করবেন এবং এই যে ক্লায়েন্টের জন্য যে অফার ক্রিয়েট করবেন সেটা কিভাবে করবেন পারফেক্টলি এবং প্রফেশনালি কিভাবে করবেন সেটা নিয়ে মূলত আজকের ক্লাস। তো আসসালামু আলাইকুম, বড়াল আইটি সলিউশনের ক্লায়েন্ট হান্ট প্রসেসের আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 2-এ। তো আজকে আমরা আলোচনা করব হাউ টু সিলেক্ট এ পারফেক্ট নিশ এবং হাউ টু ক্রিয়েট এ পারফেক্ট অফার ফর ইয়োর ক্লায়েন্ট। তো এই বিষয়টা নিয়েই মূলত আজকে আলোচনা করব। তো ক্লাস অবজেক্টিভটা প্রথমে আমরা জেনে নিই। এই ক্লাসে আমরা শিখব মেটা এডসের সফল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বিষয়, যেটা হচ্ছে একটা নিশ এবং একটা পাওয়ারফুল সার্ভিস অফার তৈরি করা, এবং সেটা আপনি কিভাবে করবেন। অনেকেই মেটা এডস জানে কিন্তু ঠিক নিশ আর অফার না থাকার ক্লায়েন্ট পায় না। এই ক্লাসে এই সমস্যার প্র্যাকটিক্যালি সমাধান দেওয়ার চেষ্টা করব মূলত আমি। তো আশা করব যে পড়ালাইটি সলিউশনের ক্লায়েন্ট হ্যান্ড ক্লাসগুলোর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে। এইটা হচ্ছে আমার এক্সপেকটেশন। তো চলেন আমরা চলে যাই হচ্ছে কেন নিশ সিলেকশন এত গুরুত্বপূর্ণ। আমরা বারবারই বলতেছি যে নিশ সিলেকশনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ড ক্লাসের জন্য, কিন্তু এই নিশ সিলেকশনটা এত গুরুত্বপূর্ণ আসলে কেন সেটা নিয়ে আলোচনা করি। তো নির্দিষ্ট নিশ থাকলে ক্লায়েন্ট আপনাকে এক্সপার্ট হিসাবে দেখে। ঠিক আছে, আপনি যদি হাবি জাবি এটা সেটা দুনিয়ার সমস্ত বিষয় নিয়ে কাজ করেন তখন কিন্তু পারফেক্টলি আপনি যে কোনো একটা পার্টিকুলার নিশে এক্সপার্ট সেটা কিন্তু আপনাকে, আপনার যে ক্লায়েন্টগুলো আপনি হায়ার করার চেষ্টা করবেন তারা কিন্তু এটা মনে করবে না। বাট আপনার যদি পারফেক্ট একটা নির্দিষ্ট নিশ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্সপার্ট হিসাবে দেখবে আপনার যে অডিয়েন্সগুলো বা আপনি যাদেরকে আউটরিচ করার চেষ্টা করবেন তারা। কম্পিটিশন কমে এবং ট্রাস্ট বাড়ে। ঠিক আছে, আপনার যখন একটা নির্দিষ্ট নিশ থাকবে সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিটিশন কিন্তু অনেকটা কমে যাবে এবং আপনার প্রতি যে আপনার যে ক্লায়েন্টের যে ট্রাস্ট সেটা কিন্তু অনেক গুণেই বেড়ে যাবে। এরপরে যেটা আছে হচ্ছে হাই হাই পেইং ক্লায়েন্ট পাওয়ার সুযোগ অনেক বেশি বেড়ে যায়। আপনার যখন একটা নির্দিষ্ট নিশ থাকবে, আপনি দীর্ঘদিনই একটা নিশ নিয়ে কাজ করছেন বা আপনি পার্টিকুলার একটা নিশ নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু যে অডিয়েন্স, যে ক্লায়েন্টগুলো আসবে সেক্ষেত্রে আপনাকে হাই পে করতে বাধ্য হবে এবং সেক্ষেত্রে আপনার হাই পেইং যে ক্লায়েন্টগুলো সেগুলোই আপনার কাছে আসবে মূলত সার্ভিস নেওয়ার জন্য। এরপর এরপর হচ্ছে সেলস কনভারসেশন দ্রুত হয়। আপনার নির্দিষ্ট নিশ থাকলে সেলস কনভারসেশন দ্রুত হয়। আমরা এর আগে বারংবার দেখেছি যে কনভারসেশনটা মূলত সেলস, অর্থাৎ আপনার দ্রুত ক্লায়েন্ট পাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক গুণে বেড়ে যায়। তো গেল হচ্ছে নিশ সিলেকশনের গুরুত্ব। এরপরে যেটা আছে মেটা অ্যাডসের জন্য হাই ডিমান্ডেবল নিশ আপনি কিভাবে সিলেক্ট করবেন, মানে আপনি কিভাবে বুঝবেন যে এইগুলো মূলত হাই ডিমান্ডেবল নিশ। এই ক্লাসে মূলত আলোচনা করব কোন কোন নিশে মেটা অ্যাডসের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, আপনি লোকাল নিশ এবং লোকাল নিশ ভাস এই ক্লাসে মূলত আলোচনা করব কোন কোন নিশে মেটা অ্যাডসের চাহিদা অনেক বেশি। ঠিক আছে, আপনি লোকাল নিশ এবং লোকাল নিশ ভাস ইন্টারন্যাশনাল নিশ কোনগুলো মূলত এটা এবং কোনটার ডিমান্ড কেমন। তো সেক্ষেত্রে আমরা যদি শুরুতেই শুরু করি যে নিশ সিলেকশনের ক্ষেত্রে লোকাল এবং ইন্টারন্যাশনাল নিশের মধ্যে বেস্ট নিশ ফর বিগিনার্স, আপনার লোকাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, সেটা হচ্ছে যে প্রথমে আমরা আসলে লোকাল নিশ কোনগুলো বিগিনার্সদের জন্য, মানে যারা শুরু করতেছে তাদের জন্য লোকাল নিশ কোনগুলো নিলে সবচেয়ে বেশি ভালো হবে। সেক্ষেত্রে প্রথমে আছে হচ্ছে ক্লথিং পেজেস, রেস্টুরেন্টস, কোচিং সেন্টার্স। মানে আপনি বাংলাদেশে আছেন, আপনার যে লোকাল ক্লায়েন্টগুলোকে যদি আপনি টার্গেট করেন সেক্ষেত্রে আপনাকে ক্লথিং মানে ব্র্যান্ড নিয়ে যে সকল পেজ কাজ করছে সেগুলো নিয়ে আপনি টার্গেট করতে পারেন। রেস্টুরেন্টস নিয়ে যারা কাজ করছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। কোচিং সেন্টার্স নিয়ে যারা কাজ করছে তাদেরকে টার্গেট করবেন। তো এই যে বিষয়টা আছে, মানে আপনি যে লোকাল ব্র্যান্ড যা, কারা মূলত ক্লথিং ব্র্যান্ড নিয়ে কাজ করছে, রেস্টুরেন্ট নিয়ে এবং কোচিং নিয়ে কাজ করছেন, এটা আপনি মূলত কিভাবে বের করবেন। চলুন আমরা শুরুতে চলে যাচ্ছি হচ্ছে গুগলে। আমি গুগলে যখন যাবো তখন হচ্ছে এইখানে অ্যাডস লাইব্রেরি নামের একটা অপশন আসবে। ঠিক আছে, ফেসবুকে অ্যাডস লাইব্রেরি, আপনি যে কোনো বিষয় নিয়ে লিখেই সিলেক্ট বা অ্যাডস লাইব্রেরি লিখেছিল মানে ইয়া করলেও কিন্তু চলে আসবে। আপনি চলে আসবেন এখানে, দেখুন ফেসবুক অ্যাডস লাইব্রেরি চলে এসছে। তো এইখানে আসার পরে আপনি মূলত এটাকে আমি নিয়ে আসি ক্লথিং পেজেস, জাস্ট ক্লথিং লিখেই আমি সার্চ দিই। ঠিক আছে,
এইখানে আসার পরে আপনি নির্দিষ্ট যেহেতু আপনার লোকাল পেজগুলোকে মানে খোঁজার চেষ্টা করছেন, সুতরাং আপনাকে এইখানে কিন্তু নির্দিষ্ট দেশ অর্থাৎ আপনি যে দেশকে সিলেক্ট করতেছেন সে দেশকে আপনি মানে এখানে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমি লোকাল পেজগুলো খুঁজবো, সেক্ষেত্রে অবশ্যই আমাকে বাংলাদেশে করতে হবে এবং এখানে অ্যাড ক্যাটাগরি এখানে অল অ্যাডস আপনাকে দিতে হবে। ঠিক আছে, এইখানে যেটা করবেন আপনি যে ব্র্যান্ড নিয়ে বা যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশকে এখানে পেস্ট করে দিলেন, এইখানে আপনি ক্লথিং দিয়ে দিলেন। সার্চ অপশনে আপনি যখন আসবেন, দেখেন এখানে যতগুলো বাংলাদেশে ক্লথিং নিয়ে বিজ্ঞাপন চলছে সব কিছু এইখানে কিন্তু চলে এসেছে। ঠিক আছে, এই পেজগুলোকে কিন্তু আপনি পরবর্তীতে টার্গেট করতে পারেন যাদের হচ্ছে লো ইমপ্রেশন কাউন্ট হচ্ছে। কোনগুলোকে আপনি টার্গেট করবেন? দেখেন আপনি কোনগুলোকে মূলত টার্গেট করবেন, আপনি টার্গেট করবেন যারা লো ইমপ্রেশন পাচ্ছে। এই যে লো ইমপ্রেশন পাচ্ছে, দেখেন এই যে পেজগুলো এগুলো কিন্তু লো ইমপ্রেশন পাচ্ছে, তার মানে হচ্ছে এই যে লো ইমপ্রেশনের যে পেজগুলো সেগুলোকে আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, এগুলো মূলত লো ইমপ্রেশন পাচ্ছে। ওকে, তো এইগুলো যখন লো ইমপ্রেশন পাচ্ছে তখন কিন্তু এরা এই যে বিজ্ঞাপন চালাচ্ছে এই বিজ্ঞাপন, এই যে লো ইমপ্রেশন, ঠিক আছে, এই বিজ্ঞাপনে কিন্তু তারা স্যাটিসফাইড লেভেলের যে রেজাল্ট সেগুলো কিন্তু পাবে না। কারণ এই যে মানে ইমপ্রেশন যদি কম হয় তাহলে কিন্তু মানুষের কাছে রিচও কম হচ্ছে, আর রিচ যখন কম হবে তখন কিন্তু রিজাল্টও দিন শেষে আসবে না। তো এইগুলো এই ব্র্যান্ডসগুলোকে বা এই পেজগুলোকে আপনি টার্গেট করতে পারেন। ঠিক আছে, এই পেজগুলোকে আপনি যখন টার্গেট করবেন, লো লো ইমপ্রেশনের যে পেজগুলো, ঠিক আছে, তখন এদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ঠিক আছে, আপনি এই পেজগুলোতে টার্গেট করবেন। ঠিক আছে, এই পেজগুলোকে আপনি কিন্তু দেখেন এখানে লো ইমপ্রেশন হওয়ার খুব কারণ হচ্ছে এই পেজটার টোটাল কাস্টমাইজেশনই করা নাই, অথচ এরা বিজ্ঞাপন রান করছে। মানে এর এর প্রথমত আগে পেজটাকে ঠিক করতে হবে। ঠিক আছে, এর পেজই ঠিক নাই, অথচ এই বিজ্ঞাপন রান করে বসে আছে। ঠিক আছে, সুতরাং এই যে পেজগুলো লো কম্পিটিশনের পেজ একটা বিজ্ঞাপন মানে কোনোভাবে তৈরি করছে, দেখেন অবস্থা দেখেন, কিচ্ছু নাই এর পেজের মধ্যে। হ্যাঁ, কিছুই নাই এর পেজের মধ্যে, কিছুই নাই, অথচ বিজ্ঞাপন রান করে বসে রয়েছে। এ তো লো কম্পিটিশন হবে, দেখেন কিন্তু আরে ডেট কি, আচ্ছা যেটা হচ্ছে এই যে পেজ, এই পেজটা কিন্তু পারফেক্টলি কাস্টমাইজেশন করা নাই, অথচ এরা বিজ্ঞাপন চালু করে বসে আছে। সুতরাং এই যে পেজগুলো, এই পেজগুলোকে কিন্তু আপনি টার্গেট করতে হবে। ঠিক আছে, ক্লথিং পেজ আপনি বের করেন, এই সেম ভাবে আপনি রেস্টুরেন্টে যারা কাজ করতেছে বা রেস্টুরেন্ট সিলেক্ট করে আপনি কিভাবে আপনি এখানে এসে অডিট করবেন এই পেজগুলোকে। ঠিক আছে, কারাই মূলত ঢাকা বেস বা বাংলাদেশের বিজ্ঞাপনের মানে রেস্টুরেন্টের বিজ্ঞাপন চালাচ্ছে এবং তাদের কোনগুলো লো লো ইমপ্রেশন আছে ওইগুলোকেই মূলত আপনি টার্গেট করে তাদেরকে বলতে পারেন যে ভাই আপনার তো এইটা বিজ্ঞাপনটা লো ইমপ্রেশন আছে বা রেজাল্ট খুবই খারাপ, তো এইটা থেকে আমি ভালো করতে পারি। সেম হচ্ছে কোচিংয়েও। আহ, তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল যে নিশ আছে সেগুলো কি হতে পারে। ইন্টারন্যাশনাল নিশ আছে, কোচেস হতে পারে, লোকাল সার্ভিস বিজনেস যারা করছে তারা হতে পারে, স্মল ই কমার্স ব্র্যান্ড যেগুলো আছে সেগুলো হতে পারে, সার্ভিস বেসড বা প্রোডাক্ট বেসড বিজনেস হতে পারে। কোনো নিশ বিজ্ঞানের জন্য সবচেয়ে ভালো। তো এখানে ইন্টারন্যাশনাল আরও একটা খুবই কমন ব্র্যান্ড আছে বা নিশ আছে, সেটা হচ্ছে প্লাম্বার। প্লাম্বার হচ্ছে যারা হচ্ছে যে বিভিন্ন সোয়ারেজ বা হচ্ছে এই আপনার ইয়ের কাজ করে, মূলত স্যানিটারি যে কাজগুলো করে তাদেরকে প্লাম্বার বলা হয়ে থাকে এবং তাদের নিজস্ব নিজস্ব ওয়েবসাইট থাকে। তারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আইসেও ক্যাম্পেইনের মাধ্যমে তারা এই ক্লায়েন্ট বা তাদের অর্ডার জেনারেট করার চেষ্টা করে। তো এইখানে আপনি যদি নর্মালি
ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে কিভাবে অডিট করবেন বা এই টার্গেট কিভাবে করবেন সেটাও এইখানে সেম বিষয়টা। এইখানে হচ্ছে আপনি নির্দিষ্ট একটা দেশকে অল দেশকে সিলেক্ট করবেন। প্রথমত আপনি যত ইন্টারন্যাশনাল ক্লায়েন্টকে সিলেক্ট করতে যাচ্ছেন এখানে আপনি অল সিলেক্ট করবেন, এখানে অ্যাড ক্যাটাগরি অলস দেবেন এবং এইখানে আপনি প্লটিংয়ের পরিবর্তে আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দেবেন, কোর্সেস দিলেন, ঠিক আছে। এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে মেরে দিলেন, নেটের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে, খুবই খারাপ অবস্থা নেটের। তো এই যে চলে এসেছে দেখেন, এখানে ম্যাক্সিমাম ভালো রেজাল্ট করতেছে। তারপর আপনাকে এই যে মানে কোচ কোচ টাইপের যারা আছে তাদের মানে মূলত পিন পয়েন্ট যেগুলো সেগুলো খুঁজে বের করতে হবে এবং এইখানে এই প্রত্যেকটা পেজ ম্যাক্সিমাম পেজই আপনাকে আম, ইয়া করতে হবে, অডিট করতে হবে এবং কোনগুলোতে প্রবলেম আছে এবং কোনগুলো আপনি মানে ইমপ্রুভ করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে কাজ করতে হবে। অডিট করার পরে ওই ওই মানে পেজের অনারদের সাথে আপনার কন্ট্যাক্ট করতে হবে। তো এই হচ্ছে গেল নিশ কিভাবে সিলেক্ট করবেন এবং কোন ধরনের নিশ সিলেক্ট করবেন, কিভাবে আপনি অডিট করবেন এই ব্যাপারটা, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে প্রফিটেবল নিশ কিভাবে খুঁজবেন, আপনি প্রফিটেবল নিশ কিভাবে খুঁজবেন, মার্কেট ডিমান্ড কিভাবে যাচাই করবেন। মার্কেট ডিমান্ড যাচাই করার সহজ উপায় এর আগে আমি অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি কোনগুলোতে মার্কেট ডিমান্ড বেশি। এইটাই হচ্ছে মূলত মার্কেট ডিমান্ড মানে ইয়া করার সবচেয়ে ভালো ওয়ে, যে মার্কেটে কোনগুলোর মূলত ডিমান্ড আছে, ঠিক আছে। তো ডিমান্ড মানে সিলেক্ট করার জন্য বা ডিমান্ড জানার জন্য আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখুন ওই নিশের অ্যাড চলছে কিনা, ওকে। ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাকে দেখতে হবে যে ওই নিশে ওই যে আপনি যে নিশ সিলেক্ট করবেন সেটা হতে পারে এই যে কোর্সেস, এর আগে যেটা আমরা দেখাইলাম রেস্টুরেন্টস অথবা হচ্ছে ক্লথস। এই মানে আপনাকে দেখতে হবে এই যে আগে এইগুলোর বিজ্ঞাপন চলছে কিনা। যদি বিজ্ঞাপন চলে তাহলে তার মানে হচ্ছে এগুলোর ডিমান্ড আছে। কম্পিটিটর নিয়মিত কন্টেন্ট অ্যাডস দিচ্ছে কিনা চেক করতে হবে। এইটাও কিন্তু হচ্ছে আপনার কম্পিটিশন, আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের যারা কম্পিটিটর আছে তারা আসলে বিজ্ঞাপনটা চালাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। পিপুল ওই সার্ভিস বা প্রোডাক্ট নিয়ে কমেন্ট ইনবক্স লিড দিচ্ছে কিনা, মানে আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশের যে বিজ্ঞাপনগুলো চলছে ওই বিজ্ঞাপনগুলোতে এঙ্গেজমেন্ট কেমন আছে। যদি এঙ্গেজমেন্ট ভালো থাকে তার মানে হচ্ছে ওই ওই সার্ভিসের কিন্তু ডিমান্ড আছে, ওকে। গুগল এ ওই নিশ এর সার্চ আছে কি না যাচাই করুন। আপনি গুগলে কিভাবে সার্চ যাচাই করবেন, ঠিক আছে। আপনি কিন্তু নির্দিষ্ট একটা নিশ যদি আপনি গুগলে আসেন, গুগলে আসার পরে আপনি হচ্ছে কোর্সেস দিলেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি যখন এই বিষয় নিয়ে ইয়ে করবেন, মানে এই যে লোকগুলো এইগুলো সাজেস্ট আছে কিন্তু, ঠিক আছে। গুগলে এসে সার্চ দেওয়ার পরে দেখেন এইখানে কিন্তু লোকগুলো এগুলো সার্চ করেছে, মানে এই টাইপের যে মানে কোয়েশ্চেন কোর্সেস অল ওভার দ্য ওয়ার্ল্ড এই টাইপের মানে বিষয়গুলো লিখে কিন্তু অনেকেই সার্চ করেছে। এটা হচ্ছে সাজেস্ট সার্চ, ঠিক আছে। বেস্ট কোর্সেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে এই টাইপের যে আমার যে সেম নিশ সেই সেম নিশ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে সার্চ অলরেডি আছে। তার মানে হচ্ছে এই যে নিশ এই নিশটার কিন্তু ডিমান্ড ইন্টারন্যাশনালি আছে। বিজনেস ওই নিশ, এরপরে যেটা আছে বিজনেস ওই নিশের মান্থলি অ্যাড চালাচ্ছে কিনা এটা কিন্তু আমরা যে এখানে অ্যাডস অ্যাডস আইসিয়া দেখতে পারবো যে এখানে আমার আমার সেম নিশে মূলত মানুষ বিজ্ঞাপন চালাচ্ছে কিনা, ঠিক আছে। ক্লায়েন্ট বাজেট বোঝার কৌশল, মানে ক্লায়েন্টের যে বাজেট এটা মূলত আমি কিভাবে বুঝবো যে কোন ক্লায়েন্টের কেমন বাজেট। এটা তো বুঝতে অবশ্যই হবে, কারণ আপনি দেখা যাচ্ছে যে একটা বাজেটই আছে একটা লোকের $100, আপনি সেক্ষেত্রে চাইলেন $200 বাট সে কাজও হচ্ছে $200, আপনি চাইলেনও $200, সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে ওই ক্লায়েন্টের বিষয়টা মিলবে না। আপনি তো আগে বুঝতে হবে যে ওই ওই লোকের বা ওই অডিয়েন্সের ওই ক্লায়েন্টের বাজেট মূলত কত। ক্লায়েন্ট আগে কিভাবে বুঝবেন সেটা হচ্ছে ক্লায়েন্ট আগে কখনো পেইড অ্যাড চালিয়েছে কিনা জিজ্ঞেস করতে হবে। তারা
লিড না সেল, কোনটার জন্য অ্যাড চালাতে চায় সেটা আগে বুঝতে হবে। বিজনেস সাইজ স্মল, গ্রোয়িং, এস্টাবলিশড অবজার্ভ করতে হবে। আপনার বিজনেসটা দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের বিজনেস এই মুহূর্তে, মানে বেসিক লেভেলে আছে, গ্রোয়িং লেভেলে আছে, এস্টাবলিশড লেভেলে আছে, অবজার্ভ করতে হবে। ঠিক আছে, মান্থলি মার্কেটিং খরচ নিয়ে ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আইডিয়া নিতে হবে। ঠিক আছে, আপনার সার্ভিসটা দেবেন, এই সার্ভিসের জন্য আপনার মান্থলি আসলে কত খরচ নেবেন সেটার জন্য একবার ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনার তাকে জানাইতে হবে। ঠিক আছে, আপনার কাজ শেষ করার পরে কিন্তু আপনি যদি বলেন যে আপনার এত ডলার সার্ভিস চার্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার ওই বাজেটটা নাও থাকতে পারে। ঠিক আছে, এরপর যেটা হচ্ছে ক্লায়েন্ট রেজাল্ট নিয়ে কথা বলছে নাকি শুধুমাত্র চিপ প্রাইস চাইছে দেখুন। ঠিক আছে, আপনি রেজাল্ট নিয়ে কথা বলতেছে নাকি হচ্ছে খালি দাম কমানোর ধান্দা করতেছে যে আপনার সার্ভিস চার্জ কমান বা এটা সেটা এই বিষয়গুলো কমানোর চেষ্টা করতেছে। ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। যদি এখানে এক স্পষ্ট কথা, যে ক্লায়েন্ট রেজাল্ট নিয়ে ভাবে তার বাজেট থাকে। ঠিক আছে, যে শুধু প্রাইস নিয়ে ভাবে তার কিন্তু বাজেট খুবই কম থাকে। এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আসলে সে রেজাল্ট চাচ্ছে অথবা সে প্রাইস চিপার চাচ্ছে। ঠিক আছে, তো এরপরে যেটা আছে লং টার্ম প্রফিটেবল নিশ কিভাবে নির্বাচন করবেন সেই বিষয়টা। যে নিশে ইয়ার রাউন্ড ডিমান্ড থাকে, সিজনাল না, সেটি বেছে নিতে হবে। দেখেন না, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে কিন্তু হচ্ছে শুধুমাত্র শীত নির্ভর ডিমান্ড বেশি থাকে। যেমন আপনি মধু হতে পারে, সেটা হচ্ছে ঘি হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অর্গানিক ফুড টাইপের যে প্রোডাক্ট অনেকগুলো আছে, এগুলো কিন্তু মূলত সিজনাল একটা প্রোডাক্ট থাকে। ঠিক আছে, বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইনে বিজনেস কিন্তু ম্যাক্সিমাম টাইমে শীতের হয়, যেমন গুড় হতে পারে, আম হতে পারে আমের সিজনে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই নিশ সিলেকশনের সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন যেখানে বিজনেস মান্থলি অ্যাড চালাতে বাধ্য। ঠিক আছে, যে প্রোডাক্টগুলো নিয়ে মূলত হচ্ছে মান্থলি অ্যাড চালায়। ঠিক আছে, 2 দিন 4 দিন 5 দিনের অ্যাড না, এটা হচ্ছে মাসের পর মাস বিজ্ঞাপন চালায়। ঠিক আছে, বাংলাদেশে আপনি ধরতে পারেন যে ঘরের বাজার ডট কম যে বিজনেসটা আছে, এটা কিন্তু পুরো বছরের জন্য একটা লাইফ টাইম বিজনেস রান করে দেয়। এটা হচ্ছে মান্থলি জাস্ট, এটা মাঝে মাঝে কাস্টমাইজ করে অপটিমাইজ করে, কিন্তু অ্যাডসের সিকুয়েন্ট বা ইন্টেনশন একই থাকে, বা রেজাল্ট বা এক্সপেকটেশন এই বিষয়গুলো একই থাকে। এটা শুধু মান্থলি অপটিমাইজ হয়ে থাকে। ঠিক আছে, তো এই টাইপের মান্থলি যারা মানে অ্যাড চালায় তাদের ক্ষেত্রে এটা হচ্ছে প্রফিটেবল নিশ হতে পারে, যে প্রোডাক্টগুলো মূলত মান্থলি বিজ্ঞাপন চালায়। এরপরে যেটা আছে হাই টিকিট প্রোডাক্ট বা সার্ভিস আছে কিনা দেখতে হবে। ঠিক আছে, আপনি যে ক্লায়েন্টের বিজ্ঞাপনটা চালাতে যাচ্ছেন সেই মানে ক্লায়েন্টের যে পেজ বা বিজনেস, সেই বিজনেসে হাই টিকিট প্রোডাক্ট অর্থাৎ তো মানে টপ লেভেলের ডিমান্ডেবল প্রোডাক্ট এবং হাই লেভেলের সার্ভিস আছে কিনা। ঠিক আছে, আপনি এমন কোনো ক্লায়েন্টের কাজ করার চেষ্টা করবেন না, বা সেটা সিলেক্ট করবেন না নিশ হিসাবে যে ওইখানে ভালো সার্ভিস মানে দেবে বা পজিটিভ কিছু আসবে সার্ভিস দেওয়ার পরে, এই ধরনের কিছু নাই। অথবা প্রোডাক্ট কোনো মতো বিক্রি করে চলে আসলে সেই প্রোডাক্টের কোনো ধরনের রিভিউ নাই, পজিটিভ রিভিউ নাই, এটা আপনি কিছু নেই। সেই ধরনের নিশ আপনি যদি সিলেক্ট করেন ওই ধরনের প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা প্রফিটেবল নিশ হবে না। এবং এটার দিন শেষে কিন্তু আপনি মানে লং টার্ম যে আপনি বিজনেস করবেন বা লং টার্ম সার্ভিস দেবেন, এটার রেজাল্ট দিন শেষে ভালো আসবে না এবং আপনার ক্যারিয়ারের জন্য এটা ভালো হবে না। সুতরাং আপনাকে এমন কিছু নিশ সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে হাই প্রফিটেবল এবং লং টার্মের জন্য। এরপরে যেটা আছে ক্লায়েন্টের জন্য লাইফ টাইম ভ্যালু বেশি কিনা যাচাই করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের মানে আপনার যে একটা বিজ্ঞাপন ক্লায়েন্ট আপনাকে ক্যাম্পেইন রান করতে দেবে, সেইখানে আপনি দিন শেষে কাজ করার পরে একটা লং টার্ম যে আপনাকে কাজ দেবে, সেই লং টার্ম কাজ করার পরে দিন শেষে আপনি ওই যে ক্লায়েন্টকে ভালো রেজাল্ট বা ভালো প্রফিট অথবা ভালো ভ্যালু এনে দিতে পারবেন কিনা, সেইটা আপনাকে নিজ সিলেকশনের আগেই কিন্তু নির্ধারণ করে দিতে হবে। কারণ আপনি যদি ভালো রেজাল্ট না নিয়ে আসতে পারেন ওই বিজ্ঞাপনটা চালিয়ে ওই ক্লায়েন্টের, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে না। ওই নিশ কিন্তু আপনি নিয়ে ভবিষ্যতে আগাইতে পারবেন না এবং পরবর্তীতে এটাকে পোর্টফোলিওর আন্ডারেও নিতে পারবেন না। এরপরে যেটা আছে অটোমেশন বা এআই আসলেও যে নিশ এর ডিমান্ড কমবে না। কিছু কিছু পার্টিকুলার নিশ আছে যেগুলো হচ্ছে বর্তমানে কিন্তু এআই প্রচুর পরিমাণ মানুষের মাথা খেয়ে ফেলতেছে। মানুষের অল্টারনেটিভ হিসেবে কাজ করতেছে, 10 জনের কাজ মানে 5 মিনিটের মধ্যে করে দিচ্ছে। আমরা এরপর মানে স্পেশালি যদি বলি এসিওর যে কন্টেন্ট রাইটিং বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো কিন্তু এখন এক ধাক্কায় বিভিন্ন ধরনের মানে জেমিনি বলেন, চ্যাট চ্যাট জিপিটি বলেন, চ্যাট ফক্স বলেন, এই ধরনের যে এআই টুলসগুলো আছে, এটা কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েশনের এসইও অপটিমাইজ কন্টেন্টগুলো কিন্তু তারা নিমিষেই লিখে দিচ্ছে। যে কারণে এর আগে যারা কন্টেন্ট মানে আর্টিকেল লেখার কাজগুলো করতো,
ঠিক আছে, এই আর্টিকেল লেখার বিষয়টা কিন্তু মূলত হচ্ছে এখন আর ওইভাবে মানে তাদের কাজ কমে গেছে, কারণ হচ্ছে এআই সেকেন্ডের মধ্যেই একটা আর্টিকেল ওয়েবসাইটের জন্য লিখে দিচ্ছে। ঠিক আছে, সুতরাং এই টাইপের যে মানে এআই আসলেও যে সকল নিশে কোনো ধরনের প্রভাব পড়বে না সেই ধরনের নিশ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে নিশ নিয়মিত অ্যাড চালায় প্লাস বাজেট রাখে প্লাস রিপিট ক্লায়েন্ট দেয় সেটাই হচ্ছে লং টার্ম প্রফিটেবল নিশ। এই বিষয়গুলো তো খুবই মানে ইম্পর্টেন্ট একটা কথা। ঠিক আছে, এটা মাথায় রেখেই নিশ সিলেক্ট করতে হবে। এরপরে নিজের স্কিল অনুযায়ী নিশ সিলেক্ট করতে হবে। আপনি এমন কিছু মানে নিশ সিলেক্ট করবেন যে নিশ নিয়ে আপনি প্রিভিয়াসলি কাজ করেছেন এবং ভবিষ্যতেও এটা নিয়ে আপনার প্যাশনের জায়গা, এটা আপনার নিয়ে কাজ করতে ভালো লাগে। ঠিক আছে, এবং এটাতে আপনি দীর্ঘদিন কাজ করছেন এবং আপনার স্কিলটা অনেক হাই, এই সকল নিশে সেই সকল নিশকেই আপনি পারফেক্টলি নিশ হিসাবে সিলেক্ট করবেন, কারণ এটাতে আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মেটা অ্যাড সার্ভিস অফার তৈরি করা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আমরা জানি যে সিলেকশন এবং মেটা অফার সার্ভিস তৈরি করাটা, এই দুটো বিষয় হচ্ছে মেটা অ্যাডস ক্লায়েন্ট হান্টিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি মেটা অ্যাডস এর সার্ভিস অফার আপনি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে। তো এই অফার স্ট্রাকচারটা মূলত আসলে মানে কিভাবে বানাতে হবে, কিভাবে আপনি দিলে আপনি যে ক্লায়েন্টকে অফার দেবেন সেই ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে, ঠিক অথবা আপনার অফারটাকে গ্রহণ করবে, সেটা হচ্ছে টার্গেট নিশ ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। ঠিক আছে, আপনি যে একটা মানে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশটাকে আপনাকে ক্লিয়ারলি একটা মানে ডিসক্রাইব করতে হবে যে আপনি এই নিশ নিয়ে চিন্তা করতে হবে যে আপনি এই নিশ নিয়ে কাজ করবেন। হতে পারে সেটা রেস্টুরেন্ট, হতে পারে সেটা কোচেস, হতে পারে সেটা প্লাম্বার, অথবা হতে পারে সেটা ক্লথিং ব্র্যান্ড। ঠিক আছে, লোকাল ব্র্যান্ডস অনার্স ইন ঢাকা, আপনি হচ্ছে এই টাইপের মানে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, এটাকে আরও মাইক্রো নিশে কনভার্ট করতে পারেন। যদি মাইক্রো নিশে কনভার্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে বিষয়টা আরও স্পেসিফিক হলো এবং আপনার কাজ করার সম্ভাবনাটা অনেক গুণে বেড়ে যাবে, কারণ হচ্ছে এখানে আপনার কম্পিটিশন তুলনামূলকভাবে কমে যাবে। ঠিক আছে, কেবল জেনারেল অডিয়েন্স নয়, স্পেসিফিক নিশ নিয়ে টার্গেট করতে হবে। ঠিক আছে, আপনি সাধারণ মানে কোনো নিশ নিয়ে নয়, অডিয়েন্স নয়, আপনি স্পেসিফিক নিশ নিয়ে আপনাকে কাজ করলে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মানে কাজ পাওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে বেড়ে যাবে। এরপরে যেটা আছে হচ্ছে ক্লায়েন্ট পেইন পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, ক্লায়েন্টের পেইন পয়েন্ট মূলত কারা, মানে একটা ক্লায়েন্ট দেখতে হবে যে ওই ক্লায়েন্টটা আসলে কোন ধরনের বিষয় নিয়ে সে সাফার করতেছে বা ভুগতেছে, কোন ধরনের প্রবলেমে সে আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। এটাই হচ্ছে মূলত ক্লায়েন্টের পেইন পয়েন্ট। ঠিক আছে, আপনার রেস্টুরেন্টে ফুড ট্রাফিক কম হচ্ছে, আপনাকে বুঝতে হবে যে ওই যে অডিয়েন্স আছে বা ওই যে ক্লায়েন্ট আছে তার প্রবলেমটা মূলত হচ্ছে রেস্টুরেন্টে ট্রাফিক কম হচ্ছে, অর্থাৎ তার কাস্টমার তুলনামূলক কম হচ্ছে। এটাই কিন্তু ওই যে কাস্টমার ওইটার বা ক্লায়েন্ট সে তার হচ্ছে পেইন পয়েন্ট। সমস্যা স্পষ্ট করলে ক্লায়েন্ট অ্যাটেনশন বৃদ্ধি পাবে। আপনি যখন তাকে বলতে পারবেন যে ভাই আপনার তো রেস্টুরেন্টের ট্রাফিক একেবারেই কম হচ্ছে, সুতরাং আপনি আমার সার্ভিসটা নিলে মূলত আমি হচ্ছে আপনার এই প্রবলেমটা সলভ করে দিতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লায়েন্টের অ্যাটেনশনটা দ্রুত পাবেন। এরপরে যেটা আছে সার্ভিস কিভাবে প্রবলেম সলভ করবে, আপনার সার্ভিসটা আসলে কিভাবে প্রবলেম আপনার ওই যে অডিয়েন্স বা ক্লায়েন্ট তার প্রবলেমটা কিভাবে সলভ করে সেটা হচ্ছে এর পরবর্তীতে আসবে। এরপরে মানে কিভাবে সেটা হতে পারে, এক্সাম্পল যদি ধরেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন চালিয়ে উইকলি ফুড ট্রাফিক বাড়ানো যায়। ঠিক আছে, এই যে বিষয়টা আপনি কিন্তু ওই আপনার যে অফার লেটার সেটাকে সেখানে কিন্তু এটা উপস্থাপন করতে হবে। ঠিক আছে, এরপর যে ক্লিয়ার সলিউশন থাকতে হবে এবং প্রসেস মেনশন করতে হবে যে আপনি হচ্ছে কিভাবে সলিউশন করবেন বিষয়টা এবং কোন প্রসেসে এটা এই কাজটা করবেন সেটাও কিন্তু এই যে অফার লেটার সেটাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। এরপর যেটা হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট বা আউটকাম উল্লেখ করতে হবে। ঠিক আছে, আপনি আসলে যে ক্যাম্পেইনটা রান করবেন বা ক্যাম্পেইনটা চালাবেন ওই লোকের বিজনেসটাকে আপনি নিজে মেনটেন করবেন, সেখানে আউটকামটা কিভাবে আসবে বা কতটুকু আসবে, এক্সপেক্টেড রেজাল্ট কত হবে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে প্রেজেন্ট করতে হবে ওই অফার লেটারে। উদাহরণ হিসেবে বলা যায় যে 1 মান্থে 20% মোর কাস্টমার্স অ্যান্ড 30% মোর অনলাইন অর্ডার্স ইনক্রিজ করে দিব আমি আমার এই এক্সপার্টিস বা আমার এই ক্যাম্পেইনের মাধ্যমে। ঠিক আছে, কি কোয়ান্টিফায়াবল রেজাল্ট দেওয়া হলে ট্রাস্ট বাড়ে। ঠিক আছে, আপনি আপনি নির্দিষ্ট যদি একটা সংখ্যক বিষয়ে আপনি প্রেজেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু ওই লোকের ট্রাস্টটা তুলনামূলকভাবে বেড়ে যাবে। না এই লোক অন্তত 15 মানে 20 থেকে 30% বলেছে, সেক্ষেত্রে হতে পারে যে 15 থেকে 25%, মানে 5% এদিক ওদিক হতে পারে, বাট হবে যখন আপনি স্পেসিফিকভাবে নির্দিষ্ট একটা
সংখ্যাও উল্লেখ করবেন ওই অফার লেটারে। এরপর যেটা হচ্ছে সার্ভিস প্যাকেজ মেনশন করতে হবে, যেমন হচ্ছে স্টার্টার, গ্রোথ এবং স্ক্যালিং। আপনার বিভিন্ন প্যাকেজ, 3টা প্যাকেজ মূলত থাকতে পারে, স্টার্টার হতে পারে, গ্রোথ এবং স্ক্যালিং হতে পারে। প্রাইস এবং স্কোপ আলাদা করে দেখাতে হবে, ঠিক আছে? আপনি সবগুলো বিষয় একসাথে যাবেন না, আপনাকে প্রাইস এবং স্কোপটাকে একটু ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট সাইডে লিখতে হবে। আমি অবশ্যই এক্সাম্পল হিসেবে দেখাবো যে আপনি এই টোটাল অফার লেটারটা কিভাবে অ্যাকচুয়ালি লিখবেন এবং অফার করবেন ওই অডিয়েন্সকে। ইউনিক ইউনিক সেলিং পয়েন্ট, ইউএসপি, যেটা আমরা ইউএসপি কোন বিষয়টা শর্ট ভিডিওতে আমার অলরেডি দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন ইউএসপি অ্যাকচুয়ালি কি। এই ইউএসপি যুক্ত করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে পার্সোনাল স্ট্র্যাটেজি প্লাস উইকলি পারফরমেন্স রিপোর্ট আপনি যুক্ত করবেন, ঠিক আছে? আপনি কোন স্ট্র্যাটেজিতে বিভিন্ন ক্লায়েন্টের এই সেম নিশে কাজ করেছেন এবং উইকলি পারফরমেন্স রিপোর্ট আপনি তাকে দেবেন, ঠিক আছে? ও সরি, পার্সোনালাইজ স্ট্র্যাটেজি, আপনি টোটাল কোন স্ট্র্যাটেজিতে এই কাজটা করবেন এবং পার উইক হচ্ছে আপনি তাকে পারফরমেন্স রিপোর্ট দেবেন যে আপনি যে কাজটা তার করতেছেন বা তার ক্যাম্পেইন রান করেছেন, এই রেজাল্টের প্রোগ্রেসটা কতটুকু এবং পারফরমেন্স ইনক্রিজ হচ্ছে কিনা ডে টু ডে, বা আপনি যেখান থেকে শুরু করছেন সেখান থেকে তার রেজাল্ট আসলে দিনকে দিন ভালো হচ্ছে কিনা। যখন আপনি উইকলি রেজাল্ট দেবেন তখন কিন্তু সে নিজেই অ্যানালাইজ করতে পারবে, ঠিক আছে? অন্যদের থেকে আলাদা ভ্যালু আপনাকে অবশ্যই দেখাতে হবে। হতে পারে যে এর আগে ওই রেস্টুরেন্ট নিয়ে অনেকেই বিজ্ঞাপন চালিয়েছে, তারা যে রেজাল্ট দিছে তার থেকে আপনি কিভাবে ডিফারেন্ট এবং মানে তাদের থেকে কিভাবে আপনি আলাদা করে ভালো রেজাল্ট নিয়ে এসেছেন সেই বিষয়টাকে আপনাকে অবশ্যই হাইলাইটস করে দেখাতে হবে। চলেন আমরা এই মুহূর্তে দেখবো যে শর্ট একটা এক্সাম্পল টোটালি, যে আপনি কিভাবে একটা পেইন পয়েন্ট থেকে শুরু করে প্রবলেম সলিউশন এবং টোটাল বিষয়টা মেনটেন করে শর্টে একটা অফার লেটার লিখবেন, সেই বিষয়টা আমরা দেখি। প্রথমেই দেখেন এখানে আছে আই হেল্প লোকাল রেস্টুরেন্ট ইন ঢাকা ইনক্রিজ ফুড ট্রাফিক অনলাইন অর্ডার্স ইউজিং রেস্টুরেন্ট ইভেন্ট ম্যাটার্স ক্যাম্পেইন। মূলত আমি কিন্তু কি করি, যারা হচ্ছে আমি বিভিন্ন ধরনের ঢাকা শহরে যারা রেস্টুরেন্ট আছে, যাদের প্রবলেম আছে এই ধরনের ট্রাফিক কম হচ্ছে, তাদের কিন্তু আমি হচ্ছে ইনক্রিজ করে দিই ফুড ট্রাফিক অ্যান্ড অনলাইন অর্ডার্স, এটা আমি মূলত করে দিই এবং রিজাল্ট ড্রাইভেন ম্যাটার্স ক্যাম্পেইন মূলত আমি চালিয়ে থাকি, রেজাল্টের উপর রেজাল্ট ওরিয়েন্টেড ম্যাটার্স আমি চালিয়ে থাকি। ইন 30 ডেজ, মানে আমার যে প্রবলেমটা আমি কিভাবে সলভ করি এবং মানে এক্সপেক্টেড ডেট এবং মানে রেজাল্ট কতটুকু হতে পারে। এক্সপেক্টেড ডেট হচ্ছে ইন 30 ডেজ, expected 20 থেকে 30% more customers with weekly performance reports and fully managed ad campaign, ঠিক আছে? আমরা এর আগে যেটা দেখেছি দেখেন, স্টার্টার, গ্রোথ এবং স্কেলিং, এই যে আমরা দেখেছি 20 থেকে 30% মোর অনলাইন অর্ডার্স, এই দেখেন এখানে কিন্তু এটা আছে একটা নির্দিষ্ট ডেটে আমি হচ্ছে 30 এত মোর কাস্টমার্স এবং উইকলি পারফরমেন্স রিপোর্ট আমি দিব, আহ, যেটা দেখিয়েছি যে এর আগে যে উইকলি পারফরমেন্স রিপোর্ট আপনাকে দেবো, ফুললি মাইনাস অ্যাড ক্যাম্পেইনটা আমি কন্ট্রোল করবো। তো এইটা হচ্ছে আপনার টোটাল হচ্ছে অফার লেটার ফর কাস্টমার্স ক্লায়েন্ট। আপনি ক্লায়েন্টকে তার বিজনেস অ্যানালাইসিস করার পর এই ধরনের এক্সাম্পল অনুযায়ী এই টাইপেরই হচ্ছে আপনার নিশ অনুযায়ী একটা অফার লেটার তাকে থ্রো করবেন, যাতে করে সে বুঝবে যে না আপনাকে যদি সে তার এই বিজনেসের মানে দায়িত্বটা দেয়, ক্যাম্পেইনের দায়িত্ব দেয়, সেক্ষেত্রে আপনি কতটুকু রেজাল্ট নিয়ে আসতে পারবেন এবং সেই রেজাল্ট সে অ্যানালাইসিস করবে এবং মানে দেখবে প্রতি সপ্তাহে রেজাল্ট পাওয়ার পরে, ঠিক আছে? এরপরে যেটা আছে ক্লায়েন্টের প্রবলেম প্লাস সলিউশন কিভাবে প্রেজেন্ট করবেন, এটা কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে প্রেজেন্ট করবেন, সেটাকে অ্যানালাইসিস করতে হবে যে তার প্রবলেমটা মূলত কি, সেই প্রবলেমটা অ্যানালাইসিস করতে হবে, করার পরে কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে যে ভাই আপনার প্রবলেমটা মূলত এইখানে এবং এটা হচ্ছে আমি এইভাবে সলিউশন করব। এরপরে যেটা আছে রেজাল্ট ফোকাস অফার তৈরি করার কৌশল, আপনি হচ্ছে রেজাল্ট ফোকাস, আপনি কিভাবে এই রেজাল্ট ভালো করবেন এবং মানে ওই অনুযায়ী ওইটাকে মাথায় নিয়ে আপনাকে একটা অফার তৈরি করে দেবে। আপনি কিভাবে হচ্ছে মূলত ওই যে রেজাল্ট এই মুহূর্তে যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে আপনি কেউ ওভারকাম করে ভালো রেজাল্ট নিয়ে আসবেন, সেটাকে মাথায় রেখে আপনাকে অফারটা তৈরি করতে হবে। সিম্পল কিন্তু কনভিন্সিং অফার স্টেটমেন্ট করতে হবে, ঠিক আছে? আপনার এই বিষয়টা কিন্তু একেবারেই সিম্পল, বাট আপনার এর মধ্যে কনভিন্স যে বিষয়টা টোটালি কিন্তু আছে, কারণ হচ্ছে এখানে সে যখন বুঝবে এই অফারটা যখন সে পাবে, সে কিন্তু বুঝতে পারবে যে না আমার এই প্রবলেম আছে এবং আপনার এই এক্সপিরিয়েন্স আছে, আপনি এতদিন সময় দিলে এত পার্সেন্ট বেশি কাস্টমার আপনাকে নিয়ে আসতে পারবেন এবং আমাকে ফুল অর্ডার মানে ক্যাম্পেইনটা আপনি অপটিমাইজ করবেন এবং হ্যান্ডেল করবেন এবং আপনি আমাকে পারফরমেন্স গ্রোথটা
প্রতি সপ্তাহে একবার দেবেন। তার মানে টোটাল বিষয়ের উপর আমরা স্পষ্টভাবেই বলতে পারি যে কনভিন্সিং অফার স্টেটমেন্ট কিন্তু এইখানে সব কিছুই আছে। ঠিক আছে, এই টোটাল অফারটা পাওয়ার পরে কিন্তু একজন ক্লায়েন্ট বুঝতে পারবে যে আসলে আপনি মূলত কি চাচ্ছেন এবং আপনার এক্সপার্টিস কোন বিষয়ে। সার্ভিস প্যাকেজটা আপনি মূলত কিভাবে ব্রেকডাউন করবেন, আমরা জানি যে ম্যাক্সিমাম আপনি ফাইবার, আপওয়ার্ক বা অন্য যে কোনো মার্কেট প্লেস যান, সেখানে কিন্তু আপনার মানে মূলত ম্যাক্সিমাম টাইমই হচ্ছে 3 ধরনের মানে প্যাকেজ ব্রেকডাউন থেকে থাকে। তো আপনিও সেভাবেই মূলত আপনি যখন আউট অফ মার্কেট প্লেসেও কাজ করবেন, তখন আপনি অফার যখন করবেন, তখন কিন্তু আপনার এই 3টা প্যাকেজ, 3টা সিস্টেমেই আপনাকে কাজ করতে হবে বা জানাইতে হবে ক্লায়েন্টকে যে আপনি 3টা প্যাকেজ নিয়ে মূলত কাজ করেন। সেটা হতে পারে স্টার্টার প্যাকেজ, গ্রোথ প্যাকেজ এবং হচ্ছে স্কেলিং প্যাকেজ। এটা হচ্ছে আপনার স্টার্টার প্যাকেজটা হচ্ছে স্মল বিজনেস নিউ ক্লায়েন্টের জন্য, লো বাজেট এবং বেসিক সেটআপের জন্য মূলত স্টার্টার প্যাকেজ। গ্রোথ মাঝারি টাইপের যারা বিজনেস আছে বা গ্রোয়িং লেভেলের যারা আছে তাদের জন্য মূলত হচ্ছে গ্রোয়িং বিজনেসের জন্য গ্রোয়িং প্যাকেজ, অপটিমাইজেশন, স্কেলিং, ফোকাস। ঠিক আছে, যারা হচ্ছে গ্রোয়িং প্যাকেজ আছে তাদের জন্য অপটিমাইজেশন এবং স্কেলিং ফোকাস টাইপের অফার করতে হবে। এরপরে যেটা আছে স্কেলিং প্যাকেজ, মূলত হাই বাজেট ক্লায়েন্ট যারা আছে, দীর্ঘদিন তারা বিজনেস করতেছে, ভালো প্রফিট করে বা হিউজ পরিমাণে বাজেট, তাদের হিউজ পরিমাণে ক্লায়েন্ট আছে, বিজনেস আছে, প্রোডাক্ট আছে, তাদেরকে মূলত স্কেলিং প্যাকেজ বা স্কেলিং প্যাকেজের আওতায় নিয়ে আসবেন এবং অ্যাডভান্স স্ট্র্যাটেজি এবং রোয়াস ফোকাস করে এই টাইপের যে অডিট ক্লায়েন্টগুলো আছে তাদেরকে মূলত স্কেলিং প্যাকেজের আন্ডারে আমরা মূলত দেখেছি ফাইবারে যখন আছে তখন এটা কিন্তু প্লাটিনাম হিসাবে ধরা হয়ে থাকে, বেসিক, অ্যাডভান্স এবং প্লাটিনাম। ওকে, এই 3 ধরনের মানে প্যাকেজে ব্রেকডাউন করা হয়ে থাকে। কিন্তু এখানে আপনি যখন লোকালি কাজ করবেন তখন মানে এই টাইপের এটা করাই বেটার হবে, স্টার্টার প্যাকেজ, গ্রোথ প্যাকেজ এবং স্কেলিং প্যাকেজ করে নেওয়া। ঠিক আছে, এরপরে যেটা আছে হচ্ছে প্রাইজিং স্ট্র্যাটেজি বিগাইনার থেকে প্রো, মানে প্রাইজিং স্ট্র্যাটেজি মূলত আপনি কিভাবে করবেন। ঠিক আছে, বিগাইনার হিসেবে কত দাম রাখা উচিত, আপনি মূলত যখন আপনার এটা হচ্ছে মূলত আপনার সার্ভিস এক্সপার্টিজের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে আপনি একটা ক্যাম্পেইন রান করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট স্টার্ট করে দিলেন, বাকিটা অপটিমাইজ যদি আপনি আপনার মানে ওই লোকে মানে বিজনেস ম্যানেজার অন করে দেন, সেক্ষেত্রে আপনি জাস্ট যদি আপনি সেট আপটা অন করে দিলেন, সেক্ষেত্রে আপনি $50 থেকে $100 কিন্তু নিতে পারেন। বাট এইটা যদি আপনি টোটালি মান্থলি অপটিমাইজ করেন, সেটার বিষয়ে টোটাল হচ্ছে আপনি কত প্রাইস নেবেন সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, এক্সপেরিয়েন্স বাড়লে প্রাইজিং কিভাবে করবেন, আপনি দীর্ঘদিন তার বিজনেসটা করতেছেন, বিজনেস করার পরে দেখবেন আপনি আপনি আপনাকে প্রাইস দেওয়া, আপনাকে বিজনেস দেওয়ার পরে তার বিজনেসে কিন্তু ব্যাপক গ্রো হয়েছে, সে ব্যাপক প্রফিটে আসতেছে এবং এই ডে টু ডে আপনার এক্সপিরিয়েন্সও কিন্তু বাড়তেছে। সেক্ষেত্রে কিন্তু আপনি আস্তে 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 তার কাছ থেকে প্রাইসটা বাড়িয়ে নিতে পারেন, আপনার সার্ভিস চার্জ যেটা সেটা ডে টু ডে বাড়াইতে পারেন, শুরু করতে পারেন অল্প দিয়ে। বাট আপনি যখন রেজাল্ট ওরিয়েন্টেড আনবেন, রেজাল্ট নিয়ে আসবেন, তখন কিন্তু ওই লোকের আপনার উপর একটা বিশ্বাস বাড়বে। সেক্ষেত্রে আপনি যতটুকুই বাড়াইয়া চান একটা মানে মানবিকতার দিক, মানে যতটুকু সম্ভব একটা নির্দিষ্ট মানে সীমারেখার মধ্যে যদি আপনি চান যে আমাকে এতটুকু দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে অবশ্যই নিরাশ করবে না, কারণ আপনাকে দিয়ে তার বিজনেসটি ইনক্রিজ হয়েছে সেক্ষেত্রে। ঠিক আছে, মান্থলি রিটেইনার ভার্স ওয়ান টাইম পেমেন্ট, আপনি এমন কিছু বিজনেস আছে যারা মাসের পর মাস চালাচ্ছে আপনাকে দিয়েই, আপনি হচ্ছে অপটিমাইজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু মান্থলি আপনি মানে সার্ভিস চার্জ নিতে পারেন প্রতি মাস শেষে। অথবা ওয়ান টাইম পেমেন্ট আছে যে আপনি লং টাইম বিজনেস রান করে দিচ্ছেন, আপনাকে একবার এসে পেমেন্ট করতেছে, এরপরে আপনাকে দিয়ে বিজনেস করা মানে রান করাবে কে, সে নিজেই অপটিমাইজ করবে, সেটা তার ব্যাপার। এটাকে বলা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট, অর্থাৎ হচ্ছে জাস্ট একবারেই আপনাকে যতটুকু পেমেন্ট টোটালি দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এছাড়া হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে ম্যাটা অ্যাডসের ক্ষেত্রে মান্থলি রিটেইনারের সংখ্যাই, মান্থলি পেমেন্ট বা মান্থলি বিজনেস হ্যান্ডেলিংয়ের সংখ্যাই বেশি থাকে। ঠিক আছে, তো ক্লায়েন্ট অনুযায়ী প্রাইজিং কাস্টমাইজ করা। ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে হিউজ পরিমাণে কাজ করে দিয়ে অল্প কিছু ডলার দেয়, বা আপনার নির্দিষ্ট কাজের যে পারিশ্রমিক সে তার চেয়েও অনেক কম দিয়ে থাকে, এই টাইপের কাস্টমার কিন্তু অনেক আছে মার্কেটে, এবং হচ্ছে অনেকেই আছে যে আপনার কাজের তুলনায় বেশ বোনাস টোনাস দিয়ে বেশ ভালো প্রাইস দেয়, তা আপনার কাজের উপর যদি খুশি হয়ে থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমি এটাই বলবো যে ক্লায়েন্ট অনুযায়ী আসলে কাজের প্রাইজিং এর ব্যাপারটা ডিপেন্ড করে আপনাকে, আপনি কতটুকু নিতে পারতেছেন তার কাছ থেকে, তার সাথে কথা বলে তাকে মোটিভেট করে, অথবা তাকে কনভিন্স করে আপনি কতটুকু নিতে পারছেন, সেটা হচ্ছে টোটালি আপনার ব্যাপার।
ঠিক আছে? এই তো শেষের দিকে আমরা চলে এসেছি মূলত অ্যাসাইনমেন্ট একটা লাস্ট সামারিতে যদি যাই টোটাল বিষয়টা আমরা আসলে এই ক্লাসটা করে কি বুঝলাম, ঠিক আছে? এটা হচ্ছে কোনো নিশ আপনার জন্য বেস্ট এবং কিভাবে এমন একটু অফার বানাবেন যেটা ক্লায়েন্ট না করতে পারবে না। তো এই বিষয়টা কিন্তু আমরা আসলে এই ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি এবং স্পষ্টভাবে আবারও বলতেছি যে মানে মেটা মার্কেটিং ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ক্লায়েন্ট হান্টিং এবং ক্লায়েন্টের জন্য মানে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ সিলেকশন এবং হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য পারফেক্টলি কিভাবে একটা অফার লেটার তৈরি করবেন বা অফার মানে করবেন ওই ক্লায়েন্টকে তার বিজনেস ইনক্রিজের জন্য বিজনেসে ভালো করার জন্য। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটার জন্য। তো আশা করব যে এই যে বিষয়টা আমি মানে মোটামুটি যতটুকু আমার সাধ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করছি বুঝছি। আশা করবো যে কিছুটা হলেও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বড় সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।